সমান্তরাল পাতধারকের ধারকত্ব নির্ণয়ের প্রথম ভাগের আলোচনা অর্থাৎ ঠিক এর আগের আলোচনার ক্ষেত্রে আমরা কি দেখলাম? আমরা দেখলাম যে এই রকম দুটি পাত, ধরে নাও এই একটা পাত আমার কাছে রয়েছে পরিবাহী পাত, আর এই রকম একটা পরিবাহী পাত যাদেরকে আমরা পরস্পরের সঙ্গে সমান্তরালভাবে রেখেছি। কেমনভাবে রাখলাম? এই যে পাত দুটিকে আমরা নিয়েছি তাদের পৃষ্ঠতলের ক্ষেত্রফল সমান, অর্থাৎ এই পাতের যদি পৃষ্ঠতলের ক্ষেত্রফল এ হয় তাহলে এই পাতেরও পৃষ্ঠতলের ক্ষেত্রফল এ হতে হবে। এবার কি করলাম? এই পাতটিকে আমরা ধনাত্মক আধান দ্বারা আহিত করলাম। কিভাবে করলাম? ব্যাটারির সঙ্গে কানেক্ট করে। এটা আমরা দেখেছি। ধরে নিলাম এর মধ্যে আধানের মান কত হলো? প্লাস কিউ। ঠিক একইভাবে এটাকে আমরা ঋণাত্মক আধান দ্বারা আহিত করেছি, যার ফলে এর মধ্যে ঋণাত্মক আধান কত হলো? মাইনাস কিউ। এবং ধরে নিলাম এই দুটো পাতের মধ্যবর্তীকার যে ডিস্টেন্স সেটা কত? খুব ক্ষুদ্র দূরত্ব ডি। তাহলে এটা একটা সমান্তরাল পাতধারক তৈরি করলো। আচ্ছা, এবার যদি এটাকে আমরা সাইড ভিউ থেকে আঁকি তাহলে কেমন দেখতে হবে? এই রকম একটা প্লেট রয়েছে আর এই রকম আরেকটা প্লেট রয়েছে, যেখানে এই প্লেটটাকে আমরা প্লাস কিউ পরিমাণ আধান দ্বারা আহিত করেছি আর এই প্লেটটাকে আমরা মাইনাস কিউ পরিমাণ আধান দ্বারা আহিত করেছি। এই প্লেটের ক্ষেত্রফল এ, এই প্লেটের পৃষ্ঠতলের ক্ষেত্রফল এ, এবং এই প্লেট দুটির মধ্যবর্তীকার যে ডিস্টেন্স সেটা খুব ক্ষুদ্র ডিস্টেন্স, সেটা আমরা ধরে নিচ্ছি হচ্ছে ডি। তাহলে এই রকম একটি সমান্তরাল পাতধারকের ক্ষেত্রে আমরা ধারকত্বের রাশিমালাটা কত পেলাম? ধারকত্বের মান পেলাম সি ইজ ইকুয়ালস টু এপসাইলন নট ইন্টু এ ডিভাইডেড বাই ডি। এটা কখন? যখন তাদের মাঝখানে কোনো পরাবৈদ্যুতিক মাধ্যম থাকবে না, মানে একটা শূন্য মাধ্যম থাকবে, তখন আমরা পেয়েছিলাম এটা। আর যদি কোনো পরাবৈদ্যুতিক মাধ্যম রাখা থাকে, ধরে নাও এখানে কোনো একটা পরাবৈদ্যুতিক মাধ্যম এখানে রাখা আছে এবং সেই পরাবৈদ্যুতিক মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রুবকের মান হচ্ছে কে, তাহলে আমরা এই এক্সপ্রেশনটা কি পাচ্ছি? সি ইজ ইকুয়ালস টু এপসাইলন নট ইন্টু কে ইন্টু এ ডিভাইডেড বাই ডি। এটা আমরা দেখেছিলাম। তাহলে দেখো, এখান থেকে আমরা একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে আসতে পারি যে এই যে সি এর ভ্যালু অর্থাৎ ধারকত্বের ভ্যালু, এই সমান্তরাল পাতধারকের ক্ষেত্রে যে ধারকত্বের রাশিমালা পেলাম, সেখান থেকে আমরা যে এক্সপ্রেশনটা পাচ্ছি সেখান থেকে আমরা কয়েকটা সিদ্ধান্তে আসতে পারি। এক, এই যে সি এর ভ্যালুটা সি ইজ প্রপোর্শনাল টু এ। দুই নম্বর হচ্ছে যে সি ইজ প্রপোর্শনাল টু কে। অ্যান্ড তিন নম্বর যেটা আমরা পেলাম সেটা হচ্ছে সি ইজ প্রপোর্শনাল টু 1/d। কি বলছে এই কথাগুলো? দেখো, এখানে আমাদের প্রথম যে এক্সপ্রেশনটা মানে সি ইজ প্রপোর্শনাল টু এ, তার মানে হচ্ছে কি এ যত বৃদ্ধি পাচ্ছে, এ মানে কি? এই প্লেট দুটিকে যে আমরা নিয়েছি তাদের পৃষ্ঠতলের ক্ষেত্রফল, অর্থাৎ পৃষ্ঠতলের ক্ষেত্রফল যত বাড়তে থাকবে তার ধারকত্বের মান তত বাড়তে থাকবে। এটাই আমরা দেখেছিলাম যখন ধারক ও ধারকত্ব এই আলোচনাটা করেছিলাম। সেই ভিডিওতে আমরা বলেছিলাম যে একটা ধারকত্ব কি কি বিষয়ের উপর নির্ভর করে? তার আকার বা তার বিস্তার কেমন তার উপরে নির্ভর করে, অর্থাৎ তার পৃষ্ঠতলের ক্ষেত্রফল যত বাড়তে থাকবে তার ধারকত্বের মান তত বাড়তে থাকবে। এখান থেকে সেটাই পেলাম আমরা যে এ যদি বাড়তে থাকে তাহলে সিও বাড়তে থাকবে। দ্বিতীয়টা কি বললো? দ্বিতীয়টা বললো যে তাদের মধ্যবর্তীকার যে মাধ্যমটাকে আমরা রেখেছি সেটা যদি কোনো একটা পরাবৈদ্যুতিক মাধ্যম রাখি তাহলে পরাবৈদ্যুতিক মাধ্যমে পরাবৈদ্যুতিক ধ্রুবকের মান যত বাড়তে থাকবে তার ধারকত্বের মান তত বাড়তে থাকবে। এটাও আমরা এখানে পড়েছিলাম। তাহলে কে যদি বাড়তে থাকে তাহলে সি এর মানও বাড়তে থাকবে। আর তিন নম্বর যে পয়েন্টটা, সেখানে আমি কি দেখলাম? এখানে ডি এর মানটা যদি বাড়তে থাকে তাহলে সি এর মানটা কমতে থাকবে, অর্থাৎ এই যে প্লেট দুটিকে আমরা নিয়েছি সেই প্লেট দুটির মধ্যবর্তীকার যে দূরত্ব সেটা যত কমতে থাকবে তাদের ধারকত্বের মান তত বাড়তে থাকবে। বোঝা গেল? তাহলে এখান থেকে তিন নম্বর যে সিদ্ধান্তটা পেলাম যে ডি যত বাড়তে থাকবে সি এর ভ্যালু তত কমতে থাকবে। পরিষ্কার? এটা আমরা আমাদের প্রথম ভাগের আলোচনা অর্থাৎ সমান্তরাল পাতধারকের ধারকত্ব নির্ণয়ের প্রথম ভাগের আলোচনা এই জিনিসগুলো নিয়ে আমরা আলোচনা করেছি। আজকে আমরা এই দ্বিতীয় পার্টের আলোচনায় এরকম কয়েকটা স্পেশাল কেস দেখব, যেখানে এই যে আমরা পরাবৈদ্যুতিক মাধ্যমটাকে নিয়েছি, পরাবৈদ্যুতিক মাধ্যমটাকে যদি আমরা বিভিন্নভাবে অ্যারেঞ্জ করে নিই, মনে করো এখানে আমরা দুটো পরাবৈদ্যুতিক মাধ্যম নিয়েছি, দুটো আলাদা আলাদা ভাগ করে, ঠিক আছে? এই পার্টে মানে অর্ধেকটা অংশ জুড়ে এক ধরনের পরাবৈদ্যুতিক মাধ্যম রয়েছে, বাকি অর্ধেকটা অংশ জুড়ে অন্য ধরনের পরাবৈদ্যুতিক মাধ্যম রয়েছে। বা ধরে নাও আমরা পরাবৈদ্যুতিক মাধ্যম এখানে দুটো না রেখে অনেকগুলো পরাবৈদ্যুতিক মাধ্যম পরপরভাবে সাজিয়ে রাখলাম, তাহলে সেই ক্ষেত্রে এই ধারকত্বের মান কীরূপভাবে পরিবর্তিত হবে। আবার আমরা দেখব যে এইরকম একটি সমান্তরাল পাতধারকের মাঝখানে যদি কোনো একটা আমরা পরিবাহী পাতকে ইনসার্ট করি তাহলে সেই ক্ষেত্রে তার ধারকত্বের মান কীরূপভাবে পরিবর্তিত হবে বা ধারকত্বের মান কত হবে সেটাও আমরা ক্যালকুলেট করবো। তার মানে কয়েকটা স্পেশাল কেস এখানে আমরা আলোচনা করে দেখব। ঠিক আছে, তো চলো শুরু করা যাক। এখানে আমরা প্রথম কেসটা যেটা দেখব এটাকে আমি নাম দিই কেস 1। কেস 1-এ আমরা দেখব যে এইরকম একটি সমান্তরাল পাতধারক আমাদেরকে দেওয়া আছে, যে সমান্তরাল পাতধারকের ক্ষেত্রে আমি একটু এঁকে নিয়ে এটাকে,
তাহলে এই হচ্ছে আমাদের একটা পাথ যাকে আমরা প্লাস কিউ পরিমাণ আধান দ্বারা আহিত করেছি, আর এই একটা আমার কাছে পাথ রয়েছে যাকে আমরা মাইনাস কিউ পরিমাণ আধান দ্বারা আহিত করেছি। ঠিক আছে, এবার এই যে প্লেট দুটো রয়েছে সেই প্লেট দুটির মধ্যবর্তীকার যে ডিস্টেন্স সেই ডিস্টেন্সটা হচ্ছে ডি ডিস্টেন্স, অ্যাজ ইউজুয়াল যেমন ধরে এসেছি আমরা। এবার কি করলাম, এখানে যেমন আমরা আলোচনা করেছিলাম আমরা একটাই পরাবৈদ্যুতিক মাধ্যমকে রেখেছিলাম, এবার ধরে নাও আমরা এখানে দুটো পরাবৈদ্যুতিক মাধ্যমকে রাখতে চাই। কীরকমভাবে, ধরো এই অংশটা জুড়ে একটা পরাবৈদ্যুতিক মাধ্যম রাখা আছে আর এই অংশটা জুড়ে আরেকটা পরাবৈদ্যুতিক মাধ্যমকে রাখা আছে, আমরা দুটো কালি দিয়ে দেখালাম। তাহলে এই পাশের যে মাধ্যমটা রয়েছে তার পরাবৈদ্যুতিক ধ্রুবকের মান ধরে নাও এটা হচ্ছে K1, আর এই পাশে যে মাধ্যমটা রয়েছে তার পরাবৈদ্যুতিক ধ্রুবকের মান হচ্ছে K2। পরিষ্কার? এবার এইখান থেকে এই প্লেট থেকে এই যে পরাবৈদ্যুতিক মাধ্যমটা রাখা হয়েছে তার দূরত্ব কত, D1, আর এখান থেকে এই দূরত্বটা হচ্ছে আমাদের D2। পরিষ্কার? তাহলে কি বললাম, এখানে আমরা দুটো প্যারালাল প্লেটকে নিলাম যার মধ্যে একটাকে প্লাস কিউ আধান দ্বারা আহিত করেছি আর একটাকে আমরা মাইনাস কিউ আধান দ্বারা আহিত করেছি। দুটোর ক্ষেত্রে পৃষ্ঠতলের ক্ষেত্রফল সমান, এটাও যদি পৃষ্ঠতলের ক্ষেত্রফল হয় এ তাহলে এটার পৃষ্ঠতলের ক্ষেত্রফল হবে এ। এবার এদের প্লেট দুটির মাঝখানের যে মিডিয়ামটা আমরা দুটো পরাবৈদ্যুতিক মাধ্যমকে নিয়েছি, একটা ক্ষেত্রে তার পরাবৈদ্যুতিক মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রুবক হচ্ছে K1, আরেকটার জন্য পরাবৈদ্যুতিক ধ্রুবকের মান হচ্ছে K2। এখানে K1 পরাবৈদ্যুতিক ধ্রুবকযুক্ত যে পরাবৈদ্যুতিক মাধ্যমটা নিয়েছি তার বেধ কত, D1, আর এটার ক্ষেত্রে কত, D2। পরিষ্কার হলো? আচ্ছা, এবার আমরা দেখব যে এই যে সমান্তরাল পাতধারকটি তৈরি হলো এই সমান্তরাল পাতধারকটির ধারকত্বের মান কত হবে। তাহলে আমরা কি দেখলাম, এর আগের আলোচনার ক্ষেত্রে আমি বলেছিলাম যে কোনো একটি ধারকের ক্ষেত্রে ধারকত্ব নির্ণয়ের মোট 4টি স্টেপ থাকে। প্রথম পার্টে কি করব, এই যে প্লেট দুটিকে আমরা নেব সেই প্লেট দুটিকে আমরা আধান দ্বারা আহিত করব, একটাকে প্লাস কিউ আধান দ্বারা আহিত করব, একটাকে মাইনাস কিউ আধান দ্বারা আহিত করব। যখনই প্লাস কিউ ও মাইনাস কিউ আধান দ্বারা আহিত হয়ে যাবে তখন প্লেট দুটির মাঝখানে একটা তড়িৎ ক্ষেত্র তৈরি হবে। দ্বিতীয় স্টেপটা হচ্ছে সেই তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান ই মান বের করা। এবার যখন ই এর মান বের হয়ে যাবে তারপরে আমরা কি করব, তৃতীয় ধাপে গিয়ে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের সঙ্গে তড়িৎ বিভব পার্থক্যের যে রিলেশন রয়েছে সেই রিলেশনটাকে ইউজ করে সেখানে আমরা তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান অর্থাৎ ই এর মান বসিয়ে তাদের মধ্যবর্তীকার যে বিভব প্রভেদ ভি সেটা ভ্যালু আমরা ক্যালকুলেট করব। এবার যখন ভি বেরিয়ে যাবে তখন আমাদের যে ইউজুয়াল এক্সপ্রেশনটা সি ইজ ইকুয়ালস টু কিউ ডিভাইডেড বাই ভি, এই এক্সপ্রেশনটাকে আমরা ইউজ করে কিউ এর ভ্যালু এবং ভি এর ভ্যালু বসিয়ে সি এর ভ্যালুটা পেয়ে যাব। তাহলে দেখো এই ক্ষেত্রে আমরা কি পাচ্ছি, আমরা প্রথম ভাগে আলোচনায় যেমন দেখলাম ঠিক এমনভাবেই এই প্লেটটাকে আমরা প্লাস কিউ আধান দ্বারা আহিত করলাম, এই প্লেটটাকে আমরা মাইনাস কিউ আধান দ্বারা আহিত করলাম। এই প্লেটটি এবং এই প্লেটটির পৃষ্ঠতলে ক্ষেত্রফল সমান, সেটা কত হচ্ছে এ। তাহলে আমরা বলতে পারি এই যে প্লেট দুটিকে আমরা আধান দ্বারা আহিত করেছি সেই আধানের তলমাত্রিক ঘনত্ব সিগমার ভ্যালু কত হবে, কিউ ডিভাইডেড বাই এ। ঠিক আছে, এবার এই যে প্লেট দুটির মাঝখানে তড়িৎ ক্ষেত্র তৈরি হয় সেই তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য সব জায়গাতে সমান। আমরা বলেছি এই আলোচনার ক্ষেত্রে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য সব জায়গাতে সমান, তুমি এখানে করো বা এখানে করো বা এখানে করো, যেখানে তুমি তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য নির্ণয় করো না কেন সব ক্ষেত্রে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্যের আমরা সেম ভ্যালু পাই। সেটা কত পেয়েছিলাম, ই ইজ ইকুয়ালস টু সিগমা ডিভাইডেড বাই এপসাইলন নট। কখন, যখন আমাদের এই প্লেট দুটির মাঝখানের মাধ্যমটি শূন্য মাধ্যম ছিল সেই ক্ষেত্রে এটা পেয়েছিলাম। কিন্তু যখন এদের মাঝখানে কোনো একটা পরাবৈদ্যুতিক মাধ্যমকে রাখবো তখন সেই পরাবৈদ্যুতিক মাধ্যমের যে তড়িৎ ভেদ্যতা সেটাকে আমাদেরকে ধরতে হবে। অর্থাৎ আমাদের যখন পরাবৈদ্যুতিক মাধ্যম রাখা থাকবে তখন ই এর ভ্যালু হবে সিগমা ডিভাইডেড বাই এপসাইলন। পরিষ্কার? এবার সেখানে আমরা দেখেছিলাম এর আগে আলোচনার ক্ষেত্রে আমি তোমাদেরকে বলেছিলাম যে আমরা জানি যে এপসাইলন আর অর্থাৎ আপেক্ষিক তড়িৎ ভেদ্যতা মানে কি, এপসাইলন ডিভাইডেড বাই এপসাইলন নট। মানে কোনো একটি মাধ্যমের আপেক্ষিক তড়িৎ ভেদ্যতা বলতে বোঝায় সেই মাধ্যমের তড়িৎ ভেদ্যতা ডিভাইডেড বাই শূন্য মাধ্যমের তড়িৎ ভেদ্যতা। এবং সংখ্যাগতভাবে এই আপেক্ষিক তড়িৎ ভেদ্যতা পরাবৈদ্যুতিক ধ্রুবক কে এর সঙ্গে সমান। তাহলে সেখান থেকে আমরা লিখতে পারি এপসাইলন ইজ ইকুয়ালস টু এপসাইলন নট ইন্টু কে। তাহলে এই ক্ষেত্রে আমাদের এপসাইলনের জায়গায় আমরা কি লিখবো, এপসাইলন নট ইন্টু কে। তাহলে সিগমা ডিভাইডেড বাই এপসাইলন নট ইন্টু কে। এটাই হচ্ছে আমাদের তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান। দুটো প্লেটের মাঝখানে যে কোনো বিন্দু তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান হচ্ছে এটা, যদি সেখানে কোনো একটা পরাবৈদ্যুতিক মাধ্যম থাকে এবং সেই পরাবৈদ্যুতিক মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রুবকের মান হচ্ছে কি। এরপর আমরা কি দেখলাম, এরপর আমরা দেখলাম যে ই ইজ ইকুয়ালস টু ভি ডিভাইডেড বাই ডি, বা আমরা এখান থেকে লিখতে পারি ভি ইজ ইকুয়ালস টু ই ইন্টু ডি। তাহলে এখানে আমরা ই এর ভ্যালুটা বসালে পরে তড়িৎ বিভব পার্থক্য অর্থাৎ ভি এর মানটা পেয়ে যাব।
ভি এর মানটা পেয়ে গেলে পরে আমরা এখানে ভি এর জায়গাতে আমরা এই এক্সপ্রেশনটাকে বসিয়ে দেবো, এখানে যে ভ্যালুটা পাবো সেটাকে যদি আমরা এখানে বসিয়ে দিই, কিউ এর মান তো আমরা জানি যে এই পজিটিভ প্লেটের মধ্যে যে পরিমাণ আধান রয়েছে সেটাই হচ্ছে কিউ এর ভ্যালু, তাহলে এই দুটোর রেশিও নিলে পরে আমরা সি এর ভ্যালুটা পেয়ে যাব। এটাই আমরা দেখেছিলাম। তাহলে দেখা যাক এক্ষেত্রে আমাদের কি হচ্ছে। এই ক্ষেত্রে দেখো আমাদের এই ক্ষেত্রে আলোচনার ক্ষেত্রে এখানে একটাই পরাবৈদ্যুতিক মাধ্যম রাখা ছিল এবং সেই ক্ষেত্রে আমরা ধরেছিলাম তুমি এই প্লেটের মাঝখানে যে কোনো জায়গাতেই যাও না কেন সব জায়গাতেই তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান সমান পাবে এবং সেটা কত হবে, ই ইজ ইকুয়ালস টু সিগমা ডিভাইডেড বাই এপসাইলন নট ইন্টু কে। কিন্তু এইখানে দেখো এইখানে একটা পরাবৈদ্যুতিক মাধ্যম রয়েছে, এখানে আরেকটা পরাবৈদ্যুতিক মাধ্যম রয়েছে, তাহলে সেই ক্ষেত্রে কি হবে? তাহলে এই ক্ষেত্রে এই জায়গাতে মানে এই পরাবৈদ্যুতিক মাধ্যমযুক্ত জায়গাটির মধ্যে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান সব জায়গাতে সমান, আবার এই জায়গাটুকুর মধ্যে সব জায়গায় তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান সমান, কিন্তু এই জায়গা এবং এই জায়গার মধ্যে আলাদা আলাদা পাবো। বোঝা গেল? তাহলে এই ক্ষেত্রে আমাদের এই K1 পরাবৈদ্যুতিক ধ্রুবকযুক্ত এই পরাবৈদ্যুতিক মাধ্যমটির মধ্যে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান যদি আমাদের E1 হয়, তাহলে আমরা কি লিখতে পারি, E1 is equals to sigma divided by epsilon 1। এটা যদি আমরা 1 নম্বর মাধ্যম ধরি, এটাকে 2 নম্বর মাধ্যম ধরি, যেমন আমরা সাফিক্সে লিখেছি, এটা K1 এটা K2, বোঝা গেল? এটা D1 এটা D2। তাহলে এই ক্ষেত্রে আমাদের E1টা কত হবে, সিগমা ডিভাইড বাই এপসাইলন 1। তাহলে এপসাইলন আমরা কি লিখলাম, এপসাইলন মানে হচ্ছে এপসাইলন নট ইন্টু কে, মানে শূন্য মাধ্যমের তড়িৎভেদ্যতা ইন্টু ওই মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রুবক। তাহলে ঠিক এই ক্ষেত্রে আমাদের কি হবে, সিগমা ডিভাইডেড বাই এপসাইলন নট ইন্টু K1। ঠিক একইভাবে আমাদের এই দ্বিতীয় মাধ্যমটির মধ্যে যে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য ই সেটা কত হবে, এটাকে আমরা E2 লিখব। E2 মানে হচ্ছে সিগমা ডিভাইড বাই এপসাইলন 2। তাহলে এপসাইলন 2 জায়গায় আমরা কি লিখবো, সিগমা ডিভাইড বাই এপসাইলন নট ইন্টু K2। তাহলে দেখো E ইজ ইকুয়ালস টু ভি বাই ডি, তাহলে ভি ইজ ইকুয়ালস টু ই ইন্টু ডি। তাহলে এই জায়গাটুকুর মধ্যে এই পাশ থেকে এই পাশ অবধি বিভব পার্থক্য কত হবে, সেটা যদি আমাদের V1 হয় তাহলে আমরা লিখতে পারি V1 ইজ ইকুয়ালস টু E1 ইন্টু D1। তাহলে E1 এর ভ্যালু আমরা কত জানি, এখান থেকে পেলাম সিগমা ডিভাইড বাই এপসাইলন নট ইন্টু K1 ইন্টু D1। পরিষ্কার? ঠিক একইভাবে আমাদের V2 ভ্যালু কত হবে, V2 ইজ ইকুয়ালস টু E2 ইন্টু D2। কোথায় কোনটা ইউজ করলাম, আমরা কিন্তু এই রিলেশনটাকে ইউজ করছি। আমাদের এই জায়গা থেকে এই জায়গা অবধি বিভব পার্থক্য হচ্ছে এটা, আর এই জায়গা থেকে এই জায়গার মধ্যে বিভব পার্থক্য হচ্ছে এটা। বোঝা গেল? প্রথম মাধ্যমের এই প্রান্ত থেকে এই প্রান্ত অবধি বিভব পার্থক্য হচ্ছে V1, এই প্রান্ত থেকে এই প্রান্ত এই দ্বিতীয় মাধ্যমের ক্ষেত্রে সেটা হচ্ছে V2। তাহলে E2 হচ্ছে আমাদের সিগমা ডিভাইড বাই এপসাইলন নট ইন্টু K2 ইন্টু D2। তাহলে আমাদের এই প্রান্ত থেকে এই প্রান্ত অবধি V1 পেয়ে গেলাম, এই প্রান্ত থেকে এই প্রান্ত অবধি V2 পেয়ে গেলাম। এবার আমাদের টোটাল বিভব পার্থক্যটা জানতে হবে, মানে V এর ভ্যালুটা জানতে হবে। সেটা আমরা কি করে নির্ণয় করব? তোমরা এখানে একটা জিনিসকে মনে করো যে আমরা যখন তড়িৎ বিভবের ধারণা পেয়েছিলাম, তড়িৎ বিভব পার্থক্যের ধারণা পেয়েছিলাম, সেখানে আমরা কি দেখেছিলাম যে তড়িৎ বিভব হচ্ছে একটা স্কেলার রাশি। বোঝা গেল? তাহলে তড়িৎ বিভব যদি স্কেলার রাশি হয় তাহলে এখান থেকে এইটুকুর মাঝখানে যে বিভব হবে আর এখানের মধ্যে যে বিভব হবে এই দুটোকে যোগ করে দিলে পরে এই জায়গার মধ্যে বিভব কত সেটা আমরা পেয়ে যাবো। এটাই তো স্কেলারের মজা। কারণ স্কেলার রাশির ক্ষেত্রে আমরা কি জানি, স্কেলার রাশির ক্ষেত্রে মাত্র শুধুমাত্র মানটাকে কনসিডার করলে হয়, সেখানে দিক বা অভিমুখের কোনো ভূমিকা নেই। সুতরাং এখান থেকে এইটুকুর মাঝখানে বিভব পার্থক্য যত হবে, এখান থেকে এইটুকুর মাঝখানে বিভব পার্থক্য যত হবে, এই দুটোকে যোগ করে দিলে পরে আমরা এই প্রান্ত থেকে এই প্রান্ত অবধি কত বিভব পার্থক্য সেটা আমরা পেয়ে যাব। বোঝা গেল? তাহলে আমাদের এই দুটো প্লেটের মাঝখানে যে মোট বিভব পার্থক্য অর্থাৎ ভি হবে আমাদের V1 প্লাস V2। এটাই হচ্ছে স্কেলারের মজা, যে দুটো স্কেলার রাশিকে যোগ করে দিলে পরে আমরা মোট যেটা আমরা সেটা পেয়ে যাব। ঠিক যেমনটা আমরা দেখেছিলাম তড়িৎ ফ্লাক্সের ক্ষেত্রে, সেখানে আমরা কি দেখেছিলাম যে তড়িৎ ফ্লাক্স সেটা একটা স্কেলার রাশি। সেখানে আমরা কি দেখেছিলাম যে এইরকম যদি একটা আমার কাছে গোলাকার পরিবাহী থাকে তাহলে তার ক্ষেত্রে আমরা কি দেখলাম যে এইটুকু অংশের মধ্যে এই ডিএস ক্ষেত্রফলের মধ্য দিয়ে অতিক্রান্ত তড়িৎ ফ্লাক্স যদি ডিফাই হয়, এইটুকু অংশের মধ্যে ডিফাই হয়, এইটুকু অংশের মধ্যে ডিফাই হয়, তাহলে প্রত্যেকটার অংশের মধ্য দিয়ে অতিক্রান্ত তড়িৎ ফ্লাক্স সবগুলোকে যোগ করে দিলে পরে টোটাল ফাই সেটা আমরা পেয়ে যাব। স্কেলার যোগফলের সঙ্গে সমান হয় টোটাল ফ্লাক্সটা। এখানেও ঠিক তাই করলাম আমরা। বোঝা গেল যে আমাদের এইখান থেকে এখানে অবধি আমাদের বিভব পার্থক্য হচ্ছে V1, এখান থেকে এইটুকু হচ্ছে V2, তাহলে এখান থেকে এইটুকু অবধি V কত হবে, V1 প্লাস V2 করলে হয়ে যাবে। তাহলে আমাদের V1 পেলাম হচ্ছে সিগমা ডিভাইড বাই এপসাইলন নট ইন্টু K1 ইন্টু D1 প্লাস সিগমা ইন্টু D2 ডিভাইড বাই এপসাইলন নট ইন্টু K2। পরিষ্কার? তাহলে দেখো এখান থেকে আমরা লিখতে পারি, এখানে দেখো সিগমার ভ্যালুটা আমরা কত জানি, কিউ ডিভাইডেড বাই এ। চলো এটা লেখা যাক এখানে। তাহলে এটাকে যদি আমরা এখানে লিখি তাহলে কিউ ইন্টু D1 ডিভাইড বাই এপসাইলন নট ইন্টু এ ইন্টু K1 প্লাস
কিউ ডিভাইড বাই এপসাইলন নট ইন্টু এ ইন্টু D2 ডিভাইড বাই K2। এখানে দেখো কিউ এপসাইলন নট ইন্টু এ, কিউ এপসাইলন নট ইন্টু এ, এটাকে আমরা কমন নিতে পারি, দুই ক্ষেত্রে এটা রয়েছে। তাহলে এটাকে যদি আমরা কমন নিয়ে নিই তাহলে আমাদের কাছে পড়ে থাকছে কিউ ডিভাইড বাই এপসাইলন নট ইন্টু এ, ভেতরে পড়ে থাকলো D1 ডিভাইড বাই K1 প্লাস D2 ডিভাইড বাই K2। তাহলে আমাদের টোটাল যে বিভব পার্থক্য ওই দুটো প্লেটের মাঝখানে ছিল সেটা আমরা পেয়ে গেলাম, অর্থাৎ ভি এর ভ্যালু কত সেটা পেয়ে গেলাম। তাহলে আমাদের সি এর ভ্যালু কত হবে? সি এর ভ্যালু খুব সহজ, এখান থেকে আমরা সি ইজ ইকুয়ালস টু কিউ ডিভাইডেড বাই ভি। তাহলে ভি এর ভ্যালুটা আমরা এখানে বসাই, কিউ ডিভাইড বাই ভি হচ্ছে আমাদের কিউ ডিভাইড বাই এপসাইলন নট ইন্টু এ D1 ডিভাইড বাই K1 প্লাস D2 ডিভাইড বাই K2। তাহলে এখান থেকে দেখো কিউ কিউ ক্যান্সেল আউট হয়ে যাবে, এপসাইলন নট এ এটা উপরে চলে যাবে, তাহলে আমাদের কাছে পড়ে থাকলো এপসাইলন নট ইন্টু এ ডিভাইডেড বাই D1 বাই K1 প্লাস D2 ডিভাইডেড বাই K2। এটাই হচ্ছে আমাদের রিকোয়ার্ড যে এক্সপ্রেশনটা ছিল সেটা হচ্ছে এটা। পরিষ্কার? তাহলে এটাকে আমরা একটু বক্সের মধ্যে করে লিখে রাখি। তাহলে এখান থেকে আমরা পেলাম সি ইজ ইকুয়ালস টু এপসাইলন নট ইন্টু এ ডিভাইডেড বাই D1 বাই K1 প্লাস D2 ডিভাইডেড বাই K2 হয়ে গেল। এবার দেখো এখান থেকে একটা মজার জিনিস তোমাদেরকে দেখাই। আমরা যখন প্রথম ভাগের আলোচনাটা করেছিলাম সেখানে আমরা একটা সমান্তরাল পাত ধারকের ক্ষেত্রে তার ধারকত্বের রাশিমালাটা আমরা নির্ণয় করেছিলাম। সেখানে কি ছিল? একটাই শুধুমাত্র মাধ্যম ছিল, একটাই পরাবৈদ্যুতিক মাধ্যম ছিল। এখানে দুটো রয়েছে। এবার এখানে দুটো না থেকে তিনটে থাকতো বা চারটে থাকতো বা পাঁচটা থাকতো বা 100টা থাকতো, মানে পর 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 100টা এরকম আমাদের পরাবৈদ্যুতিক মাধ্যমকে রাখা হয়েছে। যদি n সংখ্যক থাকতো তাহলে কি করতাম? কিচ্ছু হতো না, একটা জেনারেল এক্সপ্রেশন চলে আসতো। সেক্ষেত্রে আমরা কি লিখতাম? সেক্ষেত্রে আমাদের সি এর ভ্যালুটা হতো কত? এপসাইলন নট ইন্টু এ ডিভাইড বাই D1 বাই K1 প্লাস D2 বাই K2 প্লাস D3 ডিভাইড বাই K3 অ্যান্ড সো অন DN বাই KN। বোঝা গেল ব্যাপারটা? কীভাবে করলাম আমরা কথাটা? দেখো এক্ষেত্রে আমরা ধরলাম কি এই যে প্লেট দুটি রয়েছে সেই প্লেট দুটির মাঝখানে শুধুমাত্র দুটো মাধ্যম রয়েছে। যদি এখানে প্লেট দুটির মাঝখানে দুটো মাধ্যম না থাকতো, বেশি মাধ্যম থাকতো, কি অসুবিধা হতো? কোনো অসুবিধা নেই। এই হচ্ছে আমাদের একটা প্লেট আর এই হচ্ছে মনে করো আমাদের আরেকটা প্লেট, ঠিক আছে? তাহলে দেখো এইখানে মনে করো একটা পরাবৈদ্যুতিক মাধ্যম রাখা আছে, এখানে আরেকটা রাখা আছে, তারপরে মনে করো এখানে আরেকটা রাখা আছে, এখানে আরেকটা রাখা আছে, এভাবে অসংখ্য রাখা আছে। তাহলে এই মাধ্যমটা যদি পরাবৈদ্যুতিক ধ্রুবকের মান K1 হয়, এটার জন্য K2 হয়, এটার জন্য K3 হয়, এটার জন্য K4 হয়, তাহলে আমরা কি পেতাম? এইখান থেকে এইটুকু অবধি V1 পেতাম, এখান থেকে এইটুকু অবধি V2 পেতাম, এখান থেকে এইটুকু অবধি V3 পেতাম। তাহলে প্রত্যেকটার জন্য আমরা V1 V2 V3 পেয়ে যেতাম। তাহলে টোটাল ভিটা কত? এই প্রান্ত থেকে এই প্রান্ত অবধি বিভব পার্থক্য কত হতো? প্রত্যেকটা V1 প্লাস V2 প্লাস V3 প্লাস V4 এমন করে VN অবধি যা ছিল সবগুলোকে যোগ করে দিতাম। তাহলে সব ক্ষেত্রে দেখতে এই জিনিসটা কমন থাকতো, কিউ ডিভাইড বাই এপসাইলন নট এ, এটা কমন থাকতো। বাকি কী করে থাকতো? D1 বাই K1, D2 বাই K2, D3 বাই K3, D4 বাই K4 অ্যান্ড সো অন। সেজন্য আমাদের জেনারেল যে এক্সপ্রেশনটা চলে আসবে সেটা হচ্ছে আমাদের এটা। বুঝতে পারলে? তাহলে আমাদের এটা হচ্ছে জেনারেল এক্সপ্রেশন। যদি n সংখ্যক এরকম পরাবৈদ্যুতিক মাধ্যম দুটো প্লেটের মাঝখানে রাখা থাকে, পর 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 করে সাজানো থাকে, তাহলে সেই ক্ষেত্রে আমাদের জেনারেল এক্সপ্রেশন হবে এটা। এইবার এখান থেকে একটা মজার জিনিস তোমাদেরকে দেখাই। এই যে এক্সপ্রেশনটা আমরা পেলাম, এই এক্সপ্রেশনটা থেকেই আমরা একটা সহজে একটা জিনিস বের করতে পারি। দেখো আমরা প্রথম আলোচনার ক্ষেত্রে কি দেখলাম? সেখানে আমরা দেখলাম যে এইরকম একটা প্লেট আমাদেরকে দেওয়া আছে আর এইরকম একটা প্লেট দেওয়া আছে, যাদের মাঝখানে একটা পরাবৈদ্যুতিক মাধ্যম রাখা আছে, ধরে নাও, যার পরাবৈদ্যুতিক ধ্রুবকের মান কত? K, এবং এদের মধ্যবর্তীকার যে ডিস্টেন্স সেটা কত? D। তাহলে এই ক্ষেত্রে আমরা কি ধরলাম? এই ক্ষেত্রে এটাকে আমরা অর্ধেক ভাগ করে দিয়েছি, এটুকু হচ্ছে D1, এটুকু হচ্ছে আমাদের D2। তার মানে আমরা বলতে পারি কি D1 আর D2-র ভ্যালুটা সমান হয়, অর্থাৎ আমরা যদি একদম মাঝামাঝি অংশ জুড়ে মনে করো এই পাশটা আমরা রেখেছিলাম K1 আর এই পাশটা রেখেছিলাম K2, পরাবৈদ্যুতিক ধ্রুবক সম্পর্ক দুটি মাধ্যম,
এখন যদি পুরো মাধ্যমটা একই ধরনের মাধ্যম হতো তাহলে এই ক্ষেত্রে হবে কে, এই ক্ষেত্রে হবে কে, অর্থাৎ K1 এর ভ্যালু আর K2 এর ভ্যালু দুটো সমান হয়ে যাবে, সেটা হবে কত কে। আর যদি এই K1 পরাবৈদ্যুতিক ধ্রুবক সম্পন্ন পরাবৈদ্যুতিক মাধ্যমটাকে যদি ঠিক অর্ধেক অংশ জুড়ে রাখতাম আর K2 পরাবৈদ্যুতিক ধ্রুবক সম্পন্ন মাধ্যমটাকে যদি আমরা বাকি অর্ধেক অংশ জুড়ে রাখতাম, তাহলে আমরা লিখতেই পারতাম D1 = D2 = কত হবে D/2। তো মানে এখান থেকে এইটুকু ডিস্টেন্স হচ্ছে D/2, এইটুকু ডিস্টেন্স হচ্ছে D/2। তাহলে এবার দেখো তো এই এক্সপ্রেশনটার মধ্যে বসালে পরে আমরা কি পাচ্ছি, এখান থেকে আমরা পাচ্ছি C = ε0 × A ডিভাইডেড বাই D / 2 ডিভাইড বাই হবে K প্লাস D / 2 ডিভাইড বাই K। এটাকে যদি সলভ করো তাহলে পাবে ε0 × A ডিভাইডেড বাই D / 2K প্লাস D / 2K। এবার D / 2K এটাকে যদি একটু সিম্পলিফাই করি তাহলে এখান থেকে আমরা পাচ্ছি ε0 × A ডিভাইডেড বাই D/K। তাহলে Kটা উপরে চলে যাবে, কি পড়ে থাকবে ε0 × K × A ডিভাইডেড বাই D। এটাই হচ্ছে আমাদের এক্সপ্রেশন যেটা আমরা আগে ভিডিওতে পেলাম। এই যে একটু আগে দেখালাম তোমাদেরকে যে C = ε0 × K × A ডিভাইড বাই D। যখন দেখব কখন, যখন এই যে মাধ্যমটিকে রাখা হয়েছে সেখানে শুধুমাত্র আমরা একটা মাধ্যমকে রাখবো। সেটা আমরা কোথা থেকে পেলাম, এই এক্সপ্রেশনটা, এই যে দুটো মাধ্যম থাকলে আমরা যে এক্সপ্রেশনটা পেলাম সেই এক্সপ্রেশনটাকে ইউজ করে এখান থেকে আমরা পেয়ে গেলাম C = কত হলো, C = ε0 × K × A ডিভাইড বাই D। পরিষ্কার? আচ্ছা, এবার আমরা চলে আসি আমাদের দ্বিতীয় কেসে। প্রথম আলোচনাটা দেখতে পেলাম, বুঝতে পারলাম। এবার দেখো আমাদের দ্বিতীয় পার্টের আলোচনায় যে আমাদের কেস 2। কেস 2 হচ্ছে এইরকম, ঠিক আগের মতনই ধরলাম আমরা এই একটা আমার কাছে প্লেট রয়েছে আর এই একটা প্লেট রয়েছে, তাহলে এরকম সমান্তরালভাবে রাখলাম। এটা একটা প্যারালাল প্লেট তৈরি করলো, প্যারালাল প্লেট ক্যাপাসিটর তৈরি হলো। এটাকে আমরা +Q পরিমাণ আধান দ্বারা আহিত করেছি, এটাকে আমরা -Q পরিমাণ আধান দ্বারা আহিত করেছি, এবং এটারও পৃষ্ঠতলের ক্ষেত্রফল হচ্ছে A, এটারও পৃষ্ঠতলের ক্ষেত্রফল A। এবার কি করলাম, এই যে প্লেট দুটির মাঝখানে আমি একটা পরাবৈদ্যুতিক মাধ্যমকে নিয়ে এলাম একটু মজার রকমভাবে। কীরকম, এই যে পরাবৈদ্যুতিক মাধ্যমটাকে আমরা নিয়ে এসেছি এটা শুধুমাত্র এইটুকু জায়গা জুড়েই আছে, বোঝা গেল। তার মানে এই পাশে যে মাধ্যমটা রয়েছে সেটা হচ্ছে শূন্য মাধ্যম, এই পাশে যেটা রয়েছে সেটাও শূন্য মাধ্যম, কিন্তু এই মাধ্যমটার তড়িৎ ভেদ্যতা হচ্ছে এপসাইলন। আর এটা কি, আমাদের শূন্য মাধ্যমের তড়িৎ ভেদ্যতা। তাহলে এই যে পরাবৈদ্যুতিক মাধ্যমটি যাকে আমরা এই দুটো প্লেটের মাঝখানে নিয়ে এসেছি তার পরাবৈদ্যুতিক ধ্রুবকের মান যদি K হয় তাহলে আমরা কি লিখতে পারি, ε = ε0 × K। পরিষ্কার? আচ্ছা, এবার ধরে নাও এই যে প্লেট দুটির মাঝখানের যে দূরত্ব অ্যাজ ইউজুয়াল আমরা যেমন ধরে এসেছি সেটা হচ্ছে কত, D। পরিষ্কার? কিন্তু এই যে আমরা পরাবৈদ্যুতিক মাধ্যমটিকে নিয়ে এসেছি তার বেধ কত, সেটা হচ্ছে T। বোঝা গেল? তাহলে দেখো এইবার এই যে প্লেট দুটির মাঝখানে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য সেটা আমাদের নির্ণয় করতে হবে। প্রথম কাজ তো হয়ে গেছে, এটাকে আমরা +Q আধান দ্বারা আহিত করেছি, এটাকে -Q আধান দ্বারা আহিত করেছি। এবার আমরা দেখতে চাই তার মাঝখানের তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান কত। এবার দেখো তড়িৎ ক্ষেত্র প্রাবল্য এই জায়গাটাতে যা হবে এই জায়গাটাতেও তাই হবে, কিন্তু এই জায়গাটাতে আলাদা হবে। তাহলে ধরে নাও এই জায়গাটাতে আর এই জায়গাটাতে যেটা হবে সেটা হচ্ছে আমাদের E1। তাহলে E1 কত হবে, সিগমা ডিভাইড বাই এপসাইলন নট, কারণ এটা হচ্ছে আমাদের শূন্য মাধ্যম, এই মাধ্যমে তড়িৎ ভেদ্যতা হচ্ছে এপসাইলন নট। তাহলে এই ক্ষেত্রেও যদি সিগমা ডিভাইড বাই এপসাইলন নট হয় এটার ক্ষেত্রে সিগমা ডিভাইড বাই এপসাইলন নট হবে। তাহলে এই ক্ষেত্রে যদি E1 হয় তাহলে এটাও হবে E1। পরিষ্কার? আর আমাদের E2 অর্থাৎ এই যে আমাদের পরাবৈদ্যুতিক মাধ্যমটি রয়েছে সেই পরাবৈদ্যুতিক মাধ্যমের মধ্যে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য যদি E2 হয় তাহলে সেটা কত হবে, সিগমা ডিভাইড বাই এপসাইলন। আর এপসাইলন মানে কত হবে, ε0 × K, মানে সিগমা ডিভাইড বাই ε0 × K। তাহলে দেখো এইবার এই যে আমাদের পরাবৈদ্যুতিক মাধ্যমটি রয়েছে তার মাঝখানে আমাদের তড়িৎ ক্ষেত্র প্রাবল্য কত, E2। তাহলে এই মাঝখানে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য E2 হয় তাহলে এই অংশটা জুড়ে যে তড়িৎ বিভব পার্থক্য কত হবে, V2 আমরা কত পাবো, E × D। তাহলে এক্ষেত্রে হবে E2 × D। D এখানে কি হবে, D বলতে কি বোঝায়, এই প্রান্ত থেকে এই প্রান্ত অবধি ডিস্টেন্স, সেটা কত, T। তাহলে এক্ষেত্রে আমরা লিখবো T। পরিষ্কার? তাহলে E2 জায়গায় লিখবো আমাদের সিগমা ডিভাইড বাই ε0 × K × T। হয়ে গেল, V2 আমরা পেয়ে গেলাম। আর V1 কি হবে, V1 হচ্ছে বাকি অংশটা জুড়ে এই অংশ আর এই অংশের মধ্যে যে বিভব পার্থক্য। তাহলে এই অংশের মধ্যে যে বিভব পার্থক্য সেটা কত হবে, V1 = E1 × D। এবার D কত হবে, দেখো এই পুরো অংশটা হচ্ছে ডিস্টেন্স হচ্ছে D, তার মধ্যে এইটুকু হচ্ছে T
টিটা আমরা পেয়ে গেছি, তাহলে বাকি কতটুকু অংশ পড়ে থাকলো, ডি মাইনাস টি। সেটুকু অংশের যে তড়িৎ ক্ষেত্র পাবলো সেটা হচ্ছে E1, তার মানে সেটুকু অংশ জুড়ে আমাদের যে বিভব পার্থক্য সেটা হবে V1। তাহলে V1টা আমরা পেয়ে গেলাম এখান থেকে সিগমা ডিভাইড বাই এপসাইলন নট ইন্টু ডি মাইনাস টি। তাহলে এই প্লেট থেকে এই প্লেট অবধি যে মোট বিভব পার্থক্য সেটা কত হবে, V ইজ ইকুয়ালস টু V1 প্লাস V2। তাহলে V1 আমরা কত পেলাম, V1 হচ্ছে আমাদের সিগমা ডিভাইডেড বাই এপসাইলন নট ইন্টু ডি মাইনাস টি, প্লাস এই V2 কত, সিগমা ডিভাইডেড বাই এপসাইলন নট ইন্টু কে ইন্টু টি। দেখো এখানে সিগমা ডিভাইড বাই এপসাইলন নট, সিগমা ডিভাইড বাই এপসাইলন নট এটা আমাদের কমন, তাহলে সিগমা ডিভাইড বাই এপসাইলন এটা কমন নিয়ে নিই, ভেতরে পড়ে থাকলো ডি মাইনাস টি প্লাস টি ডিভাইডেড বাই কে। এবার এখানেও টি রয়েছে, এখানেও টি রয়েছে, আমরা কমন নিয়ে নিই, কত হবে। আচ্ছা এখানে আরেকটা কাজ করি, এই সিগমা মানে আমরা কি জানি, সিগমা মানে হচ্ছে কিউ ডিভাইড বাই এ, এই যে আমরা দেখেছিলাম এখানেই, এটা সবসময় মনে রাখবে তোমরা, সিগমা ইজ ইকুয়ালস টু কিউ ডিভাইড বাই এ। তাহলে এখান থেকে আমরা এটা লিখি, সিগমা মানে হচ্ছে কিউ ডিভাইড বাই এ, আর এখানে তো এপসাইলন নট ছিলই আগে থেকে। আচ্ছা এখানে ডি মাইনাস, এখানে টিটা যদি কমন নিয়ে নিই তাহলে ভেতরে কী পড়ে থাকবে, 1/1 মাইনাস কে হলো। তাহলে আমাদের ভি বেরিয়ে গেল, তাহলে সি বের করতে আর কোনো অসুবিধা নেই। তাহলে আমাদের সি হবে কিউ ডিভাইডেড বাই ভি। তাহলে কিউ ডিভাইডেড বাই ভি করতে হলে ভি আমরা কত পেলাম, কিউ ডিভাইড বাই এপসাইলন নট ইন্টু এ ইন্টু ডি মাইনাস টি 1-1/কে। পরিষ্কার। তাহলে এখান থেকে আমাদের কিউ কিউ ক্যান্সেল আউট হয়ে যাবে, এপসাইলন নট ইন্টু এ এটা উপরে চলে যাবে, তাহলে এটা আমাদের পড়ে থাকবে এপসাইলন নট ইন্টু এ ডিভাইডেড বাই ডি মাইনাস টি ইন্টু 1-1/কে। এটা হচ্ছে এই রকম একটা কেস হলে পরে যেখানে আমাদের দুটো প্লেটের মাঝখানে ঠিক এইটুকু অংশ জুড়ে যার বেধ হচ্ছে টি, এইরকম অংশ জুড়ে যদি কোনো একটা পরাবৈদ্যুতিক মাধ্যম রাখা থাকে তাহলে সেই ক্ষেত্রে আমাদের এই প্লেটটির যে নেট ধারকত্ব সেটার ভ্যালু হবে এটা। পরিষ্কার। সেটাকে আমরা আলাদা করে এখানে লিখি, তাহলে এই এক্সপ্রেশনটা হবে সি ইজ ইকুয়ালস টু এপসাইলন নট ইন্টু এ ডিভাইডেড বাই ডি মাইনাস টি ইন্টু 1-1/কে। এটাকে আমরা বক্সের মধ্যে লিখে রাখি। তাহলে দ্বিতীয় কেসে আমাদের যেটা বের করার ছিল সেটা আমাদের বেরিয়ে গেল। এবার আমাদের লাস্ট যে কেসটা সেটা দেখব, সেটাতে আমরা চলে আসি। 3 নম্বর যে কেসটা আমরা দেখব সেটা হচ্ছে কেস 3। এটা বেশ মজার। দেখো এক্ষেত্রে আমরা দেখব কি, যে ধরো এইরকম একটি প্লেট আমার কাছে রয়েছে, একটু বাঁকা হলো, ডোন্ট মাইন্ড। এই একটা প্লেট আমরা নিলাম আর এই একটা প্লেট আমরা নিলাম। অ্যাজ ইউজুয়াল আমরা এটাকে প্লাস কিউ আধান দ্বারা আহিত করেছি, এটাকে আমরা মাইনাস কিউ আধান দ্বারা আহিত করেছি। আর এই প্লেট দুটির মাঝখানে যে ডিস্টেন্স সেটা কত, এই ডিস্টেন্সটা হচ্ছে আমাদের ডি ডিস্টেন্স। ঠিক আছে। এইবার আমরা কি করলাম, এইখানে একটা মজার জিনিস ঘটবে, সেটা হচ্ছে এই প্লেট দুটির মাঝখানে আমি একটা পরিবাহী পাতকে এখানে ঢুকিয়ে দিলাম। এটা একটা পরিবাহী ধাতব পাত, বোঝা গেল। আগে ক্ষেত্রে যেমন পরাবৈদ্যুতিক মাধ্যম নিয়েছিলাম সেটা কিন্তু পরাবৈদ্যুতিক মাধ্যম নয়, এটা একটা, আমি এটা লিখে দিই যাতে কনফিউশন না হয়, এটা হচ্ছে একটা ধাতব পাত। তাহলে এরকম একটা ধাতব পাতকে আমি মাঝখানে ঢুকিয়ে দিলাম। এইবার কি হবে, প্রথম কাজ আমাদের হয়ে গেছে, এটাকে আমরা প্লাস কিউ আধান দ্বারা আহিত করেছি, এটাকে মাইনাস কিউ আধান দ্বারা আহিত করেছি। এবার এই জায়গাটা ধরে নিচ্ছি আমরা শূন্য মাধ্যম, তাহলে এই জায়গাটার হচ্ছে এপসাইলন নট, এটা হবে আমাদের এপসাইলন নট। আর এই যে মাধ্যমটিকে আমরা নিয়েছি, ধরে নিচ্ছি, যদি আমাদের এটা কাজে লাগবে না, ধরে নিচ্ছি এই মাধ্যমটার আমাদের তড়িৎভেদ্যতা হচ্ছে এপসাইলন। হলো। ঠিক আগের মতনই আমরা কি পাবো, এক্ষেত্রে আমরা তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান বের করব। ধরে নিচ্ছি এই যে ধাতব পার্টটি রয়েছে তার বাইরের যে জায়গাটি রয়েছে সেই জায়গাতে, এই জায়গাতে এবং এই জায়গাতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান হচ্ছে U1। তাহলে U1 কত হবে, সিগমা ডিভাইড বাই এপসাইলন নট। আমরা দেখেই নিয়েছি এটা এপসাইলন নট তড়িৎভেদ্যতা। ঠিক আছে। ঠিক একইভাবে আমাদের E2 কত হবে, E2 হবে সিগমা ডিভাইড বাই এপসাইলন, তাই তো, সিগমা ডিভাইড বাই এপসাইলন। এই মাধ্যমে যদি তড়িৎভেদ্যতা হয় এপসাইলন। কিন্তু এইখানে হচ্ছে একটা মজা,
এবার এই দেখো, এই হচ্ছে একটা প্লেট পজিটিভ প্লেট, এই হচ্ছে একটা প্লেট নেগেটিভ প্লেট, এটা একটা পাতধারক তৈরি করলো, সমান্তরাল পাতধারক। তাহলে সমান্তরাল পাতধারকের এই পজিটিভ প্লেট থেকে নেগেটিভ প্লেট বরাবর তড়িৎ ক্ষেত্র তৈরি হবে এরকম, বাদিক থেকে ডান দিক বরাবর, অর্থাৎ পজিটিভ প্লেট থেকে নেগেটিভ প্লেট বরাবর একটা তড়িৎ ক্ষেত্র তৈরি হবে। এবার তড়িৎ ক্ষেত্রের মধ্যে যদি আমরা কোনো একটি ধাতব পাত বা একটা পরিবাহী পাতকে আমরা রাখি, এবার আমরা পড়েছি পরিবাহীর ভেতরে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য সবসময় শূন্য হয়। সেটা ইন জেনারেল কোনো একটা তড়িৎ ক্ষেত্রের মধ্যে নাও যদি রাখি তাহলেও দেখবো তার ভেতরে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য সবসময় শূন্য। সেটাকে যদি কোনো একটা তড়িৎ ক্ষেত্রের মধ্যে রাখি সেক্ষেত্রেও আমরা দেখেছিলাম তার ভেতরে কোনো তড়িৎ ক্ষেত্র প্রাবল্য থাকে না। বোঝা গেল? এটা নিশ্চয়ই তোমরা দেখেছো, স্থির তড়িতের আলোচনা প্রথমে দিকে আমরা দেখেছিলাম। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি E2-র ভ্যালুটা হয়ে যাবে 0। তাহলে E2-র ভ্যালু যদি 0 হয়ে যায় তাহলে এই অংশটা জুড়ে বিভব পার্থক্য সেটা অ্যাজ ইউজুয়াল কত হবে? V2 = E2 × D। তাহলে E2 × D কত হবে? এই ধরে নিচ্ছি যে এই পার্থক্যের এই অংশটুকুর মধ্যকার যে ডিস্টেন্স সেটা হচ্ছে T। তাহলে E2 × D জায়গায় আমরা কী লিখবো? E2 × T। এটা কত হয়ে যাবে? 0, কারণ E2ই তো আমাদের 0। পরিষ্কার? আর V1টা কত হবে? V1 হবে বাকি অংশটা জুড়ে। V1 মানে হচ্ছে E1 × D। D মানে কত হবে? এই পুরো অংশটার লেন্থ হচ্ছে D আর এইটুকু অংশ হচ্ছে T। তাহলে বাকি অংশ কি পড়ে থাকলো? D - T হয়ে গেল। এবার E1 মানে হচ্ছে σ/ε0। এখানে কি পয়েন্ট শুধু কিন্তু এটাই ছিল যে E2-র ভ্যালুটা আমাদের 0 হবে, অর্থাৎ এরকম একটা ধাতব পাত যদি মাঝখানে ইনসার্ট করি তাহলে তার ক্ষেত্রে কি হবে? এর ভেতরে কোনো তড়িৎ ক্ষেত্র প্রাবল্য থাকবে না। পরিবাহী পাতের ভেতরে কোনো তড়িৎ ক্ষেত্র প্রাবল্য থাকে না, সেটা ইন জেনারেল রাখা হোক বা কোনো তড়িৎ ক্ষেত্রে রাখা হোক, সব ক্ষেত্রেই আমরা দেখেছি তার ভেতরে কোনো তড়িৎ ক্ষেত্র প্রাবল্য থাকে না। তার মানে E2 ভ্যালুটা হয়ে যাবে 0। E2 ভ্যালু যদি 0 হয়ে যায় তাহলে V2 ভ্যালুটা অটোমেটিক্যালি 0 হয়ে যাবে। তাহলে শুধুমাত্র আমাদের কাছে V1 পড়ে থাকবে, সেটা কত হবে? σ/ε0 × D - T হলো। তাহলে আমাদের কত হবে? টোটাল যে V সেটা V হবে নাথিং বাট V = V1 + V2। এবার V2 তো 0, তার মানে V1টাই শুধু হবে, তাহলে এটা হবে V1। এটা কত হবে? σ/ε0 D - T। তাহলে V আমরা পেয়ে গেলাম। আচ্ছা, এখানে এটা একটা কাজ করে দিই, সিগমা ভ্যালুটা অ্যাজ ইউজুয়াল যেমন বসাই সেরকম বসিয়ে দিই, Q/ε0 × A D - T। তাহলে এখান থেকে আমাদের ধারকত্ব C এর মানটা কত আসবে? C = Q/V। Q/V হলো আমাদের, এখানে আমাদের V পেলাম কত? Q/ε0 × A D - T। তাহলে Q ক্যান্সেল আউট হয়ে যাবে, এপসাইলন এটা উপরে চলে যাবে, আমাদের কাছে কি পড়ে থাকবে? ε0 × A D - T। বোঝা গেল? তাহলে এই এক্সপ্রেশনটা একদম দেখতে কার মতো হচ্ছে? এই যে আমরা প্রথমে যেটা দেখে এসলাম, এর আগের ভিডিও আলোচনা যেমন দেখেছিলাম যে এইরকম যদি দুটি প্লেট আমাদের কাছে দেওয়া থাকে, এটা একটা সমান্তরাল পাতধারক তৈরি করলো, তার ক্ষেত্রে C এর ভ্যালুটা হচ্ছে ε0 × A D। যে ক্ষেত্রে আমরা ধরে নিচ্ছিলাম তার মাঝখানে মাধ্যমটা কি? শূন্য মাধ্যম। এবার যদি মাঝখানে কোনো একটা পরিবাহী পাতকে ঢুকিয়ে দিই তাহলে সেই অংশটুকুকে আমাকে বাদ দিতে হবে, D এর জায়গায় আমরা রেখে দেবো D - T। কারণ আমরা যেই পরিবাহী পাতটিকে এই দুটো প্লেটের মাঝখানে ইনসার্ট করেছিলাম, তার যে ব্রেথ সেটাকে আমরা বাদ দিয়ে দিলাম, সেটা কত ছিল? T। তাহলে D থেকে T বাদ দিয়ে দিলাম, D - T। এক্সপ্রেশনটা যা ছিল তাই থেকে গেল। বোঝা গেল? তাহলে এই ক্ষেত্রে আমরা পেলাম এটা এরকম যে ε0 × A D - T হয়ে গেল। এবার যদি এখানে আমাদের এটাকে আমি একটা বক্সের মধ্যে করে রাখি, এটা যেহেতু আমাদের ফাইনাল এক্সপ্রেশন, আর এক্ষেত্রে যদি কোনো একটা পরাবৈদ্যুতিক মাধ্যমকে রাখতাম, মনে করো এখানে আমাদের একটা পরাবৈদ্যুতিক মাধ্যম, এখানে একটা পরাবৈদ্যুতিক মাধ্যম থাকতো, তাহলে সেক্ষেত্রে আমাদের একটা কী চলে আসতো? কে চলে আসতো। এখানে যদি আমাদের এপসাইলন হতো তাহলে এপসাইলন = কত হতো? ε0 × K। তাহলে ε0 এখানে একটা কে চলে আসতো, এখানে আমরা কে লিখতাম। বোঝা গেল? তাহলে বুঝতে পারলে যে তিনটা কেসে আমরা দেখলাম যে একটা সমান্তরাল পাতধারকের মাঝখানে যদি একটা সিঙ্গেল কোনো একটা পরাবৈদ্যুতিক মাধ্যম রাখি তাহলে তার জন্য যে এক্সপ্রেশন হচ্ছে, যদি দুটো পরাবৈদ্যুতিক মাধ্যম রাখি তার জন্য একটা এক্সপ্রেশন কি সেটা পেলাম, যদি দুটো না রেখে আমরা n সংখ্যক পরাবৈদ্যুতিক মাধ্যমকে পর রাখলাম তাহলে তার ক্ষেত্রে যে তড়িৎ ধারকত্বের মান সেটা আমরা পেয়েছি। আর দ্বিতীয় পার্টের আলোচনায় আমরা দেখলাম, মানে কেস 2তে আমরা দেখলাম যে এরকম দুটো প্লেট রয়েছে, যে প্লেট দুটির মাঝখানে আমরা এইরকম একটা পরাবৈদ্যুতিক মাধ্যমকে রাখলাম, তাহলে সেই ক্ষেত্রে আমাদের এক্সপ্রেশনটা হলো এটা, মানে এই এক্সপ্রেশনটা হলো ফাইনাল এক্সপ্রেশনটা। আর শেষে আমরা দেখলাম যেটা 3 নম্বর কেস, সেখানে আমরা একটা ধাতব পাতকে যদি এই দুটো প্লেটের মাঝখানে ইনসার্ট করি তাহলে সেই ক্ষেত্রে আমাদের এক্সপ্রেশনটা হবে এটা। শুধুমাত্র সেই ক্ষেত্রে পার্থক্যটা কি হচ্ছে? ইন জেনারেল কেসে যেটা হয় তার থেকে শুধুমাত্র এই ধাতব প্লেটের যে ব্রেথ হবে সেটাকে আমরা বাদ দিয়ে দেবো।
ঠিক আছে, তাহলে এই এক্সপ্রেশনটা আমরা পেয়ে গেলাম এটা। তাহলে আজকের ভিডিও আমরা এখানে শেষ করছি। সুস্থ থাকো, ভালো থাকো, সঙ্গে থাকো, ধন্যবাদ।